আসসালামু আলাইকুম। দর্শক, আজ কথা বলতে চাই একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। সাম্প্রতিক সময়ে যে লোমহর্ষক ঘটনাগুলো আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড। এই সাংসদ গত ১২ মে ২০২৪ তারিখে কলকাতায় গিয়েছিলেন চিকিৎসার জন্য। তিনি সেখানে গিয়ে উঠেছিলেন তার বন্ধু গোপাল বিশ্বাসের বাসায়। পরদিন ১৩ মে ২০২৪ তারিখে উনি কলকাতার নিউ মার্কেট এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে গিয়েছিলেন। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কলকাতা পুলিশ বলছে তাকে সম্ভবত সেদিনই সেই ফ্ল্যাটেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, জানতে চাই কে এই আনোয়ারুল আজিম আনার। দর্শক, নিকারি পরিবারের সন্তান আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহের কালীগঞ্জের সেই বাজারেই কিন্তু একসময় মাছের ব্যবসা করতেন। সাধারণত মুসলিম যে পরিবারগুলো মাছ ধরার কাজে নিয়োজিত থাকে, তাদেরকে নিকারি পরিবার হিসেবে অভিহিত করা হয়। এই সাংসদ ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন, তরুণদের মাঝে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। উনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন। ১৯৮৮ সালে উনি ঝিনাইদহের মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাশ করেন। একই বছর উনি বিএনপি নেতা আব্দুল মান্নানের হাত ধরে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯২ সালে যখন কালীগঞ্জ পৌরসভা গঠিত হয়, ওই পৌরসভার প্রথম নির্বাচনেই বলা যায় উনি পৌর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। তরুণদের মাঝে তার যে গ্রহণযোগ্যতা ছিল, সম্ভবত অনেকেই বলেন যে সেই গ্রহণযোগ্যতার কারণেই তিনি নিমিষেই সেই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৫ সালে তার রাজনৈতিক ত্রাতা আব্দুল মান্নান এবং তিনি একসাথে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৯৬ সালে সেই কালীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন জনাব আনোয়ারুল আজিম আনার। এরপর ২০০১ সালে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। মামলার সংখ্যা প্রায় ২৩টি। ঠিক সে সময় উনি পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থাতেও ২০০৪ সালে তিনি কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায়, তখন একটি স্বর্ণের বড় আ চালান ধরা পড়ে। তখন তিনি আবার আলোচনায় আসেন। এরপর ইন্টারপোলের তালিকায় তার নাম যুক্ত হয়। ২০০৯ সালে কালীগঞ্জ উপজেলা থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তার বিরুদ্ধে যত অভিযোগ, যত মামলা কিংবা বলা যায় যে ইন্টারপোলে তার যে নামের অন্তর্ভুক্তি, সবকিছু থেকেই তিনি খুব সহসাই মুক্তি পান বলে জানা যায়। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৩ বার বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি প্রাচীনতম সংগঠন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এই হলো আনোয়ারুল আজিম আনারের রাজনৈতিক উত্থানের ছোট্ট একটি অংশ। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে কেন তাকে এই হত্যাকাণ্ডের শিকার হতে হলো? দর্শক, আনোয়ারুল আজিম আনার বিস্ফোরক, মাদকদ্রব্য, স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আগেই বলেছি ২০০৭ সালে ইন্টারপোলের সেই তালিকায় তার নাম চলে আসে। এখানে বলে রাখা ভালো, আমি যে বললাম মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান সহ অন্যান্য যে অবৈধ ব্যবসাগুলো রয়েছে, সেই ব্যবসাগুলো পরিচালিত হতো একটি সিন্ডিকেটের মাধ্যমে। পত্রপত্রিকাগুলো বলছে এই সিন্ডিকেটের সদস্য হিসেবে যারা ছিলেন এবং আছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বৃহত্তর ঝিনাইদহের ২ জন সাবেক সংসদ সদস্য, কিছু ব্যবসায়ী রয়েছেন এই সিন্ডিকেটে এবং আ আনোয়ারুল আজিম আনারের নাম তো আমরা জেনেছি। সাথে ছিলেন আরও একজন, যার নাম আখতারুজ্জামান, যিনি আ কোটচাঁদপুর পৌরসভার যিনি মেয়র শহীদুজ্জামানের ভাই। এখন প্রশ্ন হচ্ছে কেন তাকে হত্যা করা হলো? দর্শক, জানিয়ে রাখি, এই স্বর্ণ চোরাচালানের একটি বিশাল টাকা বলা যায়, অর্থাৎ ৫০০ কোটি টাকার একটি দেনদরবার ছিল আ জনাব আনোয়ারুল আজিম আনারের সঙ্গে সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের। অর্থাৎ আনোয়ারুল আজিম আনার স্বর্ণ চোরাচালানের ৫০০ কোটি টাকা নিজের কবজায় রেখে দিয়েছিলেন। এই টাকার অংশ তিনি কাউকে দেননি কিংবা দিতে চাননি। এক পর্যায়ে সিন্ডিকেটের সদস্যরা তার সঙ্গে অনেকবার দেন দরবার করার চেষ্টা করেন, কিন্তু বারবার তারা ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হতে, হতেই তারা দেখতে পেলেন যে সাংসদ তাদেরকে শুধু দূরে সরিয়ে দিচ্ছেন না, এক পর্যায়ে পুরো সিন্ডিকেটের নিয়ন্ত্রণটাই তিনি নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ সবাইকে পাশ কাটিয়ে এই স্বর্ণ চোরাচালান, অস্ত্র চোরাচালান এবং মাদকের যে ব্যবসাগুলো, প্রত্যেকটি তিনি এক হাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ঠিক তখনই সিন্ডিকেটের বিশেষ সভায় তাকে হত্যার সিদ্ধান্ত গৃহীত হয় এবং হত্যার দায়িত্ব প্রদান করা হয় তারই একসময়ের বাল্যবন্ধু জনাব আখতারুজ্জামানকে। জানবো দর্শক, এই হত্যাকাণ্ডে কারা, কারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন?
শুরুতে জানিয়ে রাখি, প্রত্যক্ষভাবে যারা অংশগ্রহণ করেছিলেন এই তালিকায় যাদের নাম এসছে: আখতারুজ্জামান শাহীন, কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ভাই, যিনি একসময় মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন, জাহাজে ছিলেন, দীর্ঘদিন চাকরি করেছেন সেখানে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। এরপর নাম এসছে আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, যিনি একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতেন, জেল খেটেছেন বহুদিন। উনি বিভিন্ন হত্যা মামলার আসামি হিসেবে জেল খেটেছেন। নাম এসছে সিরাজুর রহমান এবং জিহাদ হাওলাদার। আমি এই মানুষগুলোকে নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, আখতারুজ্জামান শাহীন, যিনি এই সাংসদের, যার নাম আনোয়ার আজিম আনার, তার বাল্যবন্ধু ছিলেন। অর্থাৎ শিশুকাল থেকেই বলা যায় তারা একসাথে বেড়ে উঠেছেন। তারা তাদের নিজেদের যে অনুভূতিগুলো সেগুলো শেয়ার করেছেন। সুখ দুঃখ কিংবা ভালো লাগা ভালোবাসা যেগুলো হয় সাধারণত বন্ধুত্বের মধ্যে, সেগুলো তারা করেছেন। ঠিক এই মানুষটি এভাবে যে তাকে ছোবল মারবে, আমি কিন্তু বলছি না যে জনাব আনোয়ার আজিম আনার উনি ধোয়া তুলসী পাতা। আমি তাকে ডিফেন্ড করে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু একজন মানুষের মৃত্যু কতটা মর্মান্তিক হতে পারে এবং এই মর্মান্তিক মৃত্যুর ছকটা কীভাবে তৈরি হয়েছে, আমি শুধু সেটুকু তুলে ধরার চেষ্টা করছি। দেখুন দর্শক, এই বাল্যবন্ধু যে ছোটবেলা থেকে একসাথে কাঁধে কাঁধ রেখে বলা যায় বড় হয়েছে, হ্যাঁ? তো এই 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 এত কাছ থেকে যেভাবে প্রতারণা করা যায়, আমরা হয়তো অনেক সময় সিনেমায় সেগুলো দেখেছি, কিন্তু বাস্তবেও যে আমাদের দেখতে হবে, আমরা যেগুলো প্রত্যক্ষ করব, এটুকু কার কল্পনায় ছিল? নাম এসছে আরেকজনের, যার নাম আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া। যার যার কথা আসলে এই আলোচনায় খুব বেশি করবার সুযোগ নেই। কারণ তিনি তো হত্যাকারী হিসেবে এর আগেই একাধিকবার জেল খেটেছেন। তো তিনি তো মানুষ হত্যা করবেন কিংবা করতেই পারেন, এ নিয়ে তো সংশয় থাকার সুযোগ নেই। নাম এসছে সিরাজুর রহমান। বহুরূপী এবং অর্থলিপ্সু এই মেয়েটিকে ব্যবহার করা হয়েছে আনোয়ারুল আজিম আনারকে সেই ফ্ল্যাটে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হানি ট্র্যাপ হিসাবে। দর্শক, একটা 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 মেয়ে ইচ্ছা করলেই যে কাউকে খুব সহজে বেকায়দায় ফেলতে পারে, কিংবা কিছু অর্থলিপ্সু মেয়ে যে খুব সহজেই কাউকে বোকা বানাতে পারে, হ্যাঁ? তার মধ্যে এমন কি রয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঠিক সেই বিষয়টিকেই এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই হত্যাকাণ্ডের একটি জায়গায় কিন্তু লালসাও কাজ করেছে বলতে হবে। আখতারুজ্জামান যখন উনি আগে বলেছি উনি একজন আমেরিকান প্রবাসী, আমেরিকান নাগরিক। তো তারপরও উনি যখন বাংলাদেশে আসতেন, এই মেয়েটি অর্থাৎ সিরাজুর রহমানের মতো এই বহুরূপী মেয়েটি, জঘন্য এই মেয়েটি তাকে মনোরঞ্জন দিতেন। তার পেশাটাই হচ্ছে মানুষকে তুষ্ট করা। আর তুষ্ট করতে গিয়ে যা যা করা দরকার উনি তাই করে থাকেন, যেটা করেছেন আখতারুজ্জামানের সাথে। এবং আখতারুজ্জামানের অবর্তমানে তিনি বাংলাদেশের অনেককেই এই মনোরঞ্জন দিয়েছেন বলে এসছে পত্রপত্রিকায়। এই মেয়েটি এইভাবে মনোরঞ্জন দিয়েই কিন্তু উত্তরের মতো একটি জায়গায় ফ্ল্যাট ক্রয় করেছেন। কি বলবো, আমাদের সতর্ক হওয়ার মতো যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। এই মেয়েগুলো কিন্তু আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি কিংবা আপনার পরিবারের কোনো সদস্যরা কিংবা আমার পরিবারের কোনো সদস্যও কিন্তু কখনো না কখনো এভাবে এইসব অর্থলিপ্সু এবং বহুরূপী মেয়েদের দ্বারা প্রতারিত হতে পারেন। এই হত্যাকাণ্ড আমাদের দেখিয়ে দিল কিভাবে মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে এবং প্রতারণার যে ছকটা তৈরি করতে হয়েছে, সেই ছকে একটা মেয়ে কিভাবে একটা জঘন্য চরিত্রে অভিনয় করতে পারে, আমরা সেটা এখানে উপলব্ধি করার সুযোগ পেয়েছি। দর্শক, এখানে নাম এসছে আরেকজনের, যার নাম জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ। এই জিহাদ, দেখুন, অভিযোগ এসছে এই জিহাদ সাংসদের দেহটিকে টুকরো টুকরো করেছেন। ভারতীয় সংবাদপত্রগুলো যেভাবে বলছে, তার লাশকে কিমা করা হয়েছে, হ্যাঁ? তো এই কিমার কাজটি করেছে জিহাদ, এবং পরবর্তীতে জিহাদ এবং সিএম নামে এই দুজন, বলা যায় দুজনেই কসাই, তারা দুজনে কলকাতার বিভিন্ন জায়গায় এই মানে প্যাকেট করে বলা যায় এই দেহের বিভিন্ন অংশ সেগুলো ফেলে দিয়েছে। আমরা কলকাতা পুলিশকে কসাই জিহাদকে নিয়ে ২৪ পরগনার খালিদে গিয়েছিলেন ওই মাংসের টুকরো উদ্ধারের জন্য, সেটা দেখতে পেয়েছি। পাশাপাশি অনেক জায়গায় অভিযান হয়েছে তাকে নিয়ে। তো কোনো টুকরো এখন পর্যন্ত পাওয়া গিয়েছে বলে জানা যায়নি। তবে সর্বশেষ যেটা জানা গেল যে সেই ভবনের সেপটিক ট্যাঙ্কে, অর্থাৎ সঞ্জীবা গার্ডেনের সেই সেপটিক ট্যাঙ্কেই কিছু মাংসের টুকরো পাওয়া গিয়েছে। বলা হচ্ছে এগুলো সেই সাংসদের টুকরো। এখন প্রশ্ন এখানেই এসে দাঁড়ায় যে আসলেই কি সাংসদ হত্যার শিকার হয়েছেন? শুরুতে আমি যদি বলি, সাংসদের মেয়ে উনি কিন্তু গত পরশুদিন একটা ইন্টারভিউ বললেন যে আমার বাবার পকেটে সবসময় টুপি থাকতো, তার আঙ্গুলে আংটি থাকতো, হাতে ঘড়ি থাকতো,
তো এই মানুষটি শার্ট এবং প্যান্ট পরিধান করতেন, পায়ে তার জুতা ছিল। তো মানে আমাকে তো তার কোনো না কোনো কিছু দিয়ে প্রমাণ করতে হবে যে আসলে আপনার বাবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিংবা তাকে মানে অনেক নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার কারণে তার কোনো কিছু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যা পাওয়া গেছে তা এই। এ ধরনের কোনো বিষয় কিন্তু খুঁজে পাওয়া গেল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতা পুলিশ কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিভাবে বললেন যে এই মাংসের টুকরোগুলো যেগুলো সেপ্টিক ট্যাঙ্কে পাওয়া গিয়েছে এগুলো সাংসদ আনোয়ার আজিম আনারের। কারণ সেই টুকরোগুলো তো ফরেনসিক হয়নি। না হয়েই কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী একটা বাহিনীর সদস্য যারা আইন নিয়ে কথা বলেন, যারা আইনকে সংরক্ষণ করেন, যারা আইনকে মেনে চলার চেষ্টা করেন বা কাউকে মানতে বাধ্য করেন, এ ধরনের একটি বাহিনীর পক্ষ থেকে এ ধরনের অযাচিত বলা যায় এবং মানে বিভ্রান্তিকর একটি তথ্য কিভাবে মিডিয়ায় তারা বললেন, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একই সাথে সাংবাদিকরা কিভাবে এই সংবাদগুলো সংবাদপত্রের পাতায় নিয়ে আসলেন, এসে আমাদের মতো সাধারণ মানুষকে তারা বোকা বানালেন, সেটাও একটা প্রশ্ন। ফরেনসিক রিপোর্ট ছাড়া কিভাবে স্পষ্ট করা হলো যে সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিংবা তার যে মাংসগুলো পাওয়া গিয়েছে, বলা হচ্ছে তাদের ভাষায় যে মাংসের টুকরোগুলো পাওয়া গিয়েছে এগুলো তার। কিভাবে এটি সংবাদপত্রের পাতায়? কিছু, কিছু অতি উৎসাহী সাংবাদিক এই বিষয়গুলোকে লুফে নিয়েছেন। এখন তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। আমি সেদিন নাম বলছি না। এক সাংবাদিককে আরেক সাংবাদিক প্রশ্ন করলেন যে, "ফরেনসিক রিপোর্ট ছাড়া এই ধরনের তথ্য কিভাবে সংবাদপত্রের পাতায় আপনারা লিখলেন?" উনি খুব সহজে উত্তর দিলেন যে, "দেখুন আমরা 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 পুলিশের উদ্ধৃতি দিয়েই সংবাদগুলো সংবাদপত্রের পাতায় নিয়ে এসেছি, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি।" উনি কিন্তু দায় নিচ্ছেন না। উনি বলছেন পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে। পুলিশও যখন জনসম্মুখে বলছেন, সাংবাদিকদের সামনে বলছেন, সেই তথ্যটাই তারা পত্রিকার পাতায় ছাপিয়েছেন মাত্র। দর্শক, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য আমরা আসলে পেতে, পেতে যখন অভ্যস্ত হয়ে গিয়েছি তখন কিছুই করার নেই। শুধু বলার অপেক্ষা এখানেই কবে নিরসন হবে এইসব বিভ্রান্তিকর তথ্যের, আমরা কবে পাবো সেই সত্যিকারের বস্তুনিষ্ঠ সংবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা।